মাঠ পর্যায়ে দল গোছাতে জেলা পর্যায়ে কাউন্সিল শুরু বিএনপির। ১.৫ যুগ পর চুয়াডাঙ্গায় দ্বিবার্ষিক সম্মেলন। অভ্যুত্থানে গুলিবিদ্ধ আরও একজনকে পাঠানো হলো ব্যাংকক। বরিশালে ৭৯ শহীদ পরিবারকে জুলাই ফাউন্ডেশনের অনুদান। আকর্ষণীয় বিজ্ঞাপন ও বিদেশি মোড়কে নকল প্রসাধনীর ছড়াছড়ি। নীতি সহায়তা দিয়ে দেশীয় প্রতিষ্ঠান প্রসারের তাগিদ। মাঠে ধান কাটা উৎসব চলছে, নবান্নের আয়োজন। ভালো ফলন হওয়ায় লাভের ব্যাপারে আশাবাদী কৃষক। এখন ধান কাটছি, বানতে আছে, ঝাড়তে হবে। এখানকার গুড় রসেরও ডিমান্ড আছে, বা রসও সুন্দর হয়। স্বাগত। এখন ঢাকা। পুরো আয়োজনের সঙ্গে আছে এমুজ্জুল হাফিজ। মাঠ পর্যায়ে দল গোছাতে জেলা পর্যায়ে কাউন্সিল শুরু করেছে বিএনপি। চুয়াডাঙ্গায় চলছে দলটির জেলা কমিটির দ্বিবার্ষিক সম্মেলন। যোগ দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ নিয়ে বিস্তারিত জানাতে টাউন ফুটবল মাঠ থেকে যুক্ত আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, জানাবেন নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস কেমন, আর কেন্দ্রীয় নেতারা কি বার্তা দিচ্ছেন তৃণমূলের নেতাকর্মীদের? এখন পর্যন্ত জেলা বিএনপি যারা বক্তব্য দিয়েছেন তারা একটি বার্তা দিয়েছেন, সকলকে একসাথে ঐক্যবদ্ধ থাকার জন্য। যেহেতু একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে, তারপরেই বিএনপি আবার বলা যায় ১.৫ যুগ পরে চুয়াডাঙ্গাতে তাদের যে দ্বিবার্ষিক সম্মেলন, সেই সম্মেলনটি করতে পারছে। এবং আজকের এই উন্মুক্ত জনসভা থেকে তারা মূলত একটি বার্তা দিতে চায়, একটু রাজনৈতিক বার্তা দিতে চায়। সেই রাজনৈতিক বার্তাটি হচ্ছে এখানকার যে জেলাগুলো রয়েছে, যেহেতু প্রথম জেলা হিসাবে চুয়াডাঙ্গাতে আজকে শুরু হয়েছে, সাথে সাথে সারা দেশে এই যে জেলা যে সম্মেলনগুলো সেগুলো চলমান থাকবে। এবং বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে একত্রিত থেকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার জন্য তারা কথা বলছেন, এবং যাতে ফ্যাসিবাদ আবার ফিরে না আসে সেই জন্য বক্তারা বারবার সবাইকে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে। এবং আজকের এই সম্মেলন থেকে এতদিন আহ্বায়ক কমিটি ছিল, সেখান থেকে আজকে পূর্ণাঙ্গ কমিটি হবে এবং বলা যায় এখানে একটি ভোটের ব্যবস্থা করা আছে। সে ভোটের মাধ্যমে জেলা কমিটির কারা থাকবেন, পূর্ণাঙ্গ কমিটি আজকে ভোটের মধ্য দিয়ে প্রকাশ পাবে। এবং এরপরেই তারা যে কাজ জেলার যে বিএনপির এবং এর অঙ্গ সংগঠনের বাকি যেই কাজগুলো সেটি শুরু হবে। অঙ্গ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা হবে ধীরে ধীরে। এবং আজকের এখানে প্রধান অতিথি হিসাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমান রয়েছেন, তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলবেন। পাশাপাশি আজকের উদ্বোধক যিনি রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি এখনো কথা বলেননি, তিনিও কথা বলবেন। এই যে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আজকের এই সম্মেলন, সেই সম্মেলনে আর মধ্য দিয়ে তারা চুয়াডাঙ্গা জেলা যে 4টি উপজেলা রয়েছে, সে 4টি উপজেলার মধ্যে যে অন্য যে ইউনিয়ন পর্যন্ত যে নেতাকর্মীরা রয়েছে, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছে, সবাই একত্রিত হয়েছে এবং উচ্ছ্বাসের কথা জিজ্ঞেস করেছিলেন। আমরা একেবারে কালকে রাতেও দেখেছি এখানে মাঠে তারা এসে উপস্থিত হয়েছে। এবং আজকে আমরা সেটি দেখছি যে সকাল থেকে মিছিল নিয়ে, প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে তারা এখানে এসে জড়ো হয়েছে। এবং আজকের এই সম্মেলন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বার্তা দেন, কিংবা মহাসচিব যে বার্তা দেন, সে বার্তা অনুযায়ী তারা দেশের জন্য কাজ করতে চায়, এমনটি আমাদেরকে জানিয়েছে। এবং এখানে কেন্দ্রীয় নেতারাও রয়েছেন, ঢাকা থেকে অনেকে এসেছেন, ভাইস চেয়ারম্যান রয়েছেন শামসুজ্জামান দুদু, তিনি বিশেষ অতিথি হিসেবে আছেন। এবং বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমরা বাবু জয়ন্ত কুমার কুণ্ডুকে দেখেছি, এবং সেই সাথে মাহমুদ হাসান খান বাবু, যিনি এখনকার যে কমিটি আহ্বায়ক রয়েছে তিনি। এবং আজকে যেহেতু এই আহ্বায়ক কমিটি ভেঙে নতুন একটি পূর্ণাঙ্গ কমিটি হবে,
সেক্ষেত্রে বোঝা যাবে যে আসলে নতুন যারা দায়িত্ব পাবে তারা কিভাবে চুয়াডাঙ্গা জেলা বিএনপিকে এগিয়ে নিয়েছে এবং সেই সাথে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপির এই যে জেলা কমিটিগুলো কি কাজ করতে পারে এবং সেটি কেন্দ্রের সাথে কি সমন্বয় করতে পারে সেই দিক নির্দেশনায় আমরা দেখছি বক্তব্যের মধ্য দিয়ে কেন্দ্রীয় যে নেতারা সেটি তারা দেয়া শুরু করেছেন। ইতিমধ্যে জেলা পর্যায়ে যে নেতারা রয়েছে আমরা জেলা পর্যায়ের নেতাদেরকে দেখেছি তারা কথা বলছেন এবং অঙ্গ সংগঠন জেলা মহিলা দল এবং সেই সাথে ছাত্র দল স্বেচ্ছাসেবক দল যুব দলের যে নেতা কর্মীরা তারা এখানে এসে বক্তব্য দিচ্ছেন এবং কেন্দ্রীয় যে বক্তারা কিছুক্ষণের মধ্যে বক্তব্য দেবেন। আজকে ভার্চুয়ালি যেহেতু তারেক রহমান যুক্ত হবে তিনি কি বার্তা দেন সেটির জন্য অপেক্ষায় আছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। তো এই ছিল আমার কাছে উজ্জ্বল চুয়াডাঙ্গা থেকে সবশেষ। জুলাই গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত বাবুকে উচ্চতর চিকিৎসার জন্য পাঠানো হয়েছে থাইল্যান্ডে। সকালে স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে বিমানবন্দরে নিয়ে আসা হয় তাকে। ঢাকা টু ব্যাংকক ফ্লাইটে উচ্চতর চিকিৎসার জন্য থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয় তাকে। ২০ জুলাই গুলিবিদ্ধ হন তিনি। ওই দিন তাকে ভর্তি করা হয় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। ১ মাস থাকার পর তাকে নেওয়া হয় বিএসএমএম। এই অবস্থায় গুরুতর উচ্চতর চিকিৎসার জন্য তাকে পাঠানো হচ্ছে থাইল্যান্ডে। প্রথম মুদ্রাতে রাখছিলাম, ১ মাস কিছু হয় নাই, পরে সেনাবাহিনীর মাধ্যমে আমি রেফার করছি পিজির থেকে এখন ডাইরেক্টর থাইল্যান্ডে পাঠাচ্ছি যদি আল্লাহ সুস্থ করে। সারা দেশে গণ অভ্যুত্থানের শহীদ পরিবারকে অর্থ সহায়তা দিচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। প্রত্যেক পরিবারকে দেয়া হচ্ছে ৫ লাখ টাকার চেক। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল শিল্পকলা একাডেমি থেকে যুক্ত আছেন সহকর্মী অমিত হাসান। অমিত, জানাবেন কতজন ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা তুলে দেওয়া হলো? জল সকাল থেকেই এই কার্যক্রমটি চলছে এবং সকাল থেকে আমরা দেখেছি বরিশাল বিভাগের বিভিন্ন জায়গা থেকে শহীদ পরিবারের সদস্যরা এই শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে উপস্থিত হন এবং তার কিছুক্ষণ পরেই শহীদ স্মৃতি ফাউন্ডেশন যেটি রয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের যারা কর্মকর্তারা রয়েছেন, বিশেষ করে সাধারণ সম্পাদক, প্রধান নির্বাহী কর্মকর্তা, তারাও এসে উপস্থিত হন এবং তারপরে কিন্তু এই কার্যক্রমটি শুরু হয়। এই মুহূর্তে যদি একটু দেখাই যে এই মুহূর্তে মঞ্চে জেলা প্রশাসন, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, এছাড়া এই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক যিনি রয়েছেন, এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রথম দিকে একদম আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে মঞ্চে রয়েছেন এবং আলোচনা সভা চলছে। এই মুহূর্তে যিনি সিভিল সার্জন রয়েছেন বরিশালের তিনি কথা বলছেন এবং কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে এই ফাউন্ডেশনের যারা সাধারণ সম্পাদক যিনি রয়েছেন তিনি এখানকার নিহত কিংবা শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং আজকে মোট ৭৯টি পরিবারের মাঝে এই চেক হস্তান্তর করা হবে। এছাড়া বরিশালে বিভাগে ১৩৪ জন ৩৪টি নিহত পরিবার রয়েছে, তাদেরকে পর্যায়ক্রমে দেওয়া হবে এবং একই সাথে এই ফাউন্ডেশন কর্তৃপক্ষ বলছেন যে তারা সবসময় এই শহীদ পরিবারের পাশে থাকবেন এবং তাদের পুনর্বাসন, সরকারি চাকরি এবং সবসময় কিন্তু এই আর্থিক সহায়তা প্রদান করবেন বলেও তারা জানিয়েছেন এবং প্রত্যেকটি বিভাগে এই কার্যক্রম চলছে। তার প্রেক্ষিতে আজকে চতুর্থ বারে কিন্তু এই বরিশাল বিভাগে এই কার্যক্রমটি চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি এবং তিনি একই সময় আরও বলেছেন যে খুনি হাসিনার আসলে যত দ্রুত সম্ভব এদেশে এনে তাকে শাস্তির আওতায় আনতে হবে এবং একই সাথে যারা শহীদ পরিবারের সদস্য রয়েছেন তারাও বলছেন যে এই যারা তাদের সন্তান কিংবা পরিবারের সদস্যদের আসলে হত্যা করেছেন তাদেরকে অনতিবিলম্বে শাস্তির আওতায় এনে যথাযোগ্য শাস্তির বিধান তাদের উপর জারি করতে হবে। এবং আরেকটু জানিয়ে রাখি যে এই ফাউন্ডেশনের আওতায় যারা রয়েছেন তাদের টিম, একটি ১০ জনের একটি টিম গতকালকে রাতেই কিন্তু বরিশালে এসে পৌঁছেছে এবং সকাল থেকেই এই কার্যক্রমটি চলছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই চেক হস্তান্তর যে কার্যক্রমটি সেটি চলবে বলেও তারা জানিয়েছেন। এছাড়াও বরিশালে বিভাগের যারা এই যে নিহত কিংবা আহত পরিবারের সদস্যরা রয়েছেন কিংবা আহতরা রয়েছেন তাদের চিকিৎসার একটি ব্যবস্থা করা হয়েছে এবং এই অডিটোরিয়ামের বাইরেই কিন্তু সেই কার্যক্রমটি চলছে এবং প্রতি রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত একটি হটলাইন নাম্বারে তারা কিন্তু যোগাযোগ করে চিকিৎসা পরামর্শ নিতে পারবে বলেও আমরা দেখেছি যে সেই কার্যক্রমটিও চলছে এবং এই মুহূর্তে যে আলোচনা সভাটি চলছে এরপরে কিন্তু চেক হস্তান্তরের যে কার্যক্রমটি সেটি শুরু হবে এবং বরিশাল বিভাগের শহীদ পরিবারের মানে ৭৯টি শহীদ পরিবার
পরিবারের মাঝেই চেক হস্তান্তর করা হবে। পর্যায়ক্রমে যারা আরও রয়েছেন তাদের পরিবারকেও এই হস্তান্তরটি করা হবে চেক, এবং প্রথমত পর্যায়ক্রমে প্রাথমিক পর্যায়ে এই সহযোগিতা করছে এবং প্রত্যেক পরিবারকে 5 লাখ টাকার একটি চেক তারা এই অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করছে, এবং ভবিষ্যতে কিন্তু তাদের জন্য যে পুনর্বাসন কিংবা চাকরির ব্যবস্থা কিংবা আর্থিক সহায়তা যদি লাগে সেক্ষেত্রে কিন্তু তারা পাশে থাকবে বলেও জানিয়েছেন। এবং যারা বক্তারা রয়েছেন তারা বলছেন যে সব সময় কিন্তু এই নতুন বাংলাদেশ গড়তে কিংবা সংস্কার করতে সবসময় তারা পাশে আছেন। তো বরিশাল শিল্পকলা একাডেমি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল। গ্রামে গ্রামে চলছে নতুন ধান ঘরে তোলার উৎসব। অগ্রহায়ণের পিঠাপুলি তৈরিতেও পিছিয়ে নেই গ্রাম বাংলার নারীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সৈয়দপুরের ডাকবাংলো থেকে যুক্ত আছেন সহকর্মী মোকাররম হোসেন ও বগুড়ার শিবগঞ্জের চাঁদপুর গ্রামে আছেন সহকর্মী মাজেদুর রহমান। শুরুতেই যেতে চাই মোকাররমের কাছে। মোকাররম, জানাবেন পিঠা উৎসব ঘিরে আর কি আয়োজন রয়েছে? উজ্জ্বল, কৃষক, নবান্ন এবং হেমন্তের যে একটি ত্রিভুজ প্রেম রয়েছে সেই প্রেম কিন্তু এখনো চলছে, এবং সেই প্রেমের কথা স্মরণ করে দেবার জন্য নতুন প্রজন্মের কাছে নবান্নের যে উৎসবের ঘ্রাণ সেই ঘ্রাণ তাদের নাকে পৌঁছে দেবার জন্য কিন্তু সৈয়দপুর এই পিঠাপুলির উৎসবটি আয়োজন করা হয়েছে। এটি মূলত বৈকালিক আয়োজন। বিকেল গড়িয়ে সন্ধ্যা যত নামে ততই এখানে পা ফেলবার জায়গা থাকে না। আমরা দেখেছি গত 2 দিন ধরে সেখানে নতুন প্রজন্মকে সঙ্গে করে নিয়ে এসে বাবারা দাদারা আসলে গ্রামীণ পিঠাপুলির যে আয়োজন সেই আয়োজনের সঙ্গে পরিচয় করে দিচ্ছেন। বিশেষ করে এই মেলায় প্রাধান্য পেয়েছে ভাপা পিঠা, চিতুই পিঠা এবং তেলে ভাজা পিঠা। এই 3 ধরনের পিঠাই মূলত বিক্রির শীর্ষে রয়েছে। এবং উজ্জ্বল, জানি রাখি এই নতুন প্রজন্ম যারা গ্রামে বড় হচ্ছে, শহরে বড় হচ্ছে, গ্রামে জন্ম নিয়ে, তারা কিন্তু অনেকখানি নবান্ন উৎসবের যে আমেজ সে আমেজ ভুলতে বসেছে। এবং কৃষকের সঙ্গে নবান্ন উৎসবের যে একটা একনিষ্ঠ সম্পর্ক ছিল সেটিও কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। বিশেষজ্ঞরা যেটি বলছেন যে এক সময়ে নবান্নের ধানের যে আয়োজন সেই ধানের আয়োজন ঘিরেই কিন্তু কৃষকের বছর জুড়ে জমানো ঋণ শোধ হতো। তাদের যে বাড়ির যে ক্রয় বিক্রয়ের যে ব্যাপার সেটি হতো, এবং একই সঙ্গে তার গিন্নির যে নতুন শাড়ি কিনবার যে আয়োজন, বাচ্চাদের স্কুলের বইপত্র কিনবার যে আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু নবান্নের ধান বিক্রির টাকাতেই হতো। এখন মানুষের নানাবিধ অর্থনৈতিক কর্মকাণ্ডের যে পথ খুলে গিয়েছে সেই পথ খুলে যাওয়ার কারণে বছরব্যাপী মানুষের যে 12 মাসই তাদের নানান ধরনের আয়ের অর্থ ঘরে ঢুকে, যার ফলে নবান্নের সাথে একটা একনিষ্ঠ সম্পর্ক, ধান বিক্রি করে অর্থ উপার্জনের যে একটা বড় আয়োজন সেটি কিন্তু অনেকখানি ছেদ পড়েছে। এবং সেই ছেদ থেকে মুক্ত করে প্রজন্মের কাছে নবান্ন উৎসবের যে আমেজ সেটি পৌঁছে দেবার জন্য এই ধরনের পিঠাপুলির আয়োজন। এবং এই সমসাময়িক সময়ে আমরা দেখছি যে সৈয়দপুর সহ আশেপাশের বিভিন্ন জায়গাতে এই ধরনের গ্রামীণ আবহে কিন্তু পিঠাপুলির উৎসবের আয়োজন ঘটবে, এবং সেই আয়োজনগুলো ঘিরে মানুষের মাঝে যে উৎসবের রেশ সেই রেশ কিন্তু পৌঁছে দেয় একটি বড় দায়িত্ব এটি আয়োজকরা বলছেন। একই সঙ্গে শীত আসবার আগে অর্থাৎ অগ্রহায়ণের প্রথম দশকেই যেহেতু কৃষকরা নতুন ধান ঘরে তুলে বাসায় তুলবেন, সেই নতুন ধানের একটা বড় অংশ কিন্তু ঢেকি ছাটা চালের আঠা দিয়ে পিঠাপুলি তৈরি হতো। বিশেষ করে সান্ধ্যকালীন সময়ে একেবারে গ্রামের উনুনে বসে তেলে ভাজা পিঠা, বাড়ির সদস্যরা যে উনুনের চারিদিকে বসে সেই পিঠা উপভোগ করতো, পিঠার স্বাদ নিত, সেই স্বাদ দেবার যে রেওয়াজ সেটি কিন্তু এখনও গ্রামে রয়েছে। সেটি কিন্তু উপজেলা শহর থেকে একটু দূরে অর্থাৎ উপশহর এবং গ্রামগুলোতে গেলেই আমাদের চোখে পড়ে, এবং সেই চোখে পড়বার যে বাস্তবতা সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং পুরো অগ্রহায়ণ জুড়ে কিন্তু এটি চলবে। একই সঙ্গে শীত যখন নামবে, খেজুর গাছের রস যখন আহরণ করা শুরু হবে, সেখান থেকে কিন্তু নানান ধরনের পায়েস তৈরি হবে এবং নানান ধরনের মিষ্টান্ন তৈরি হবে। সেটি দিয়ে কিন্তু নতুন জামাই বরণ এবং নতুন জামাই আদরের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু চলবে। তো নানানভাবে এই অগ্রহায়ণ এবং নবান্নের যে উৎসব সেটি কিন্তু গ্রামে চলছে। এই ছিল সৈয়দপুর থেকে সবশেষ। আমরা যেতে চাই বগুড়া, সেখানে আছেন আমাদের সহকর্মী মাজেদুর রহমান, তার কাছে জানবো বগুড়া নবান্ন উৎসবের আনুষ্ঠানিকতার খবর। মাজেদ। হ্যাঁ, ধন্যবাদ মুকাররম। আসলে যে অগ্রহায়ণের শুরুতে যে গ্রাম বাংলাতে ধান কাটা, সে ধান কাটা মারাই কিন্তু এখানে চলছে বেশ জোরে সোরে, এবং তার সাথে সাথে যে নতুন ধান যাদের বাড়িতে আসছে তারা কিন্তু চাল করেছেন এবং আটা করেছেন, এবং সে আটা থেকে কিন্তু পিঠা পুলি পায়েস কিন্তু সব রান্না হয়েছে। এবং এই নবান্ন উৎসবকে কেন্দ্র করে কিন্তু গ্রামে গ্রামে কিন্তু বেশ ভালো একটা উৎসব চলে। আমি যে স্থানটিতে রয়েছি সেটি হলো চাঁদপুর নামক একটি গ্রাম। সে গ্রামে এরকম একটি পারিবারিকভাবে কিন্তু আজকে নবান্ন উৎসব তারা করছেন। তারা কিন্তু পিঠা পুলি পায়েস তৈরি করছেন, এবং আশপাশ এবং পরিবারে একান্নভুক্ত যে পরিবার, সে পরিবারে কিন্তু ছোট ছোট ছেলে মেয়েরা কিন্তু একসাথে বসে, আপনারা দেখতে পাচ্ছেন, একসাথে বসে কিন্তু পিঠা পুলি পায়েস ক্ষীর এসব খাচ্ছেন। আর এটি কিন্তু গ্রামীণ ঐতিহ্য, বহুদিন ধরে এই প্রাচীন ঐতিহ্যটা কিন্তু এখনও গ্রাম বাংলায় চলে আসছে। এবং নবান্ন যেদিন, সেদিনকে ঘিরেই কিন্তু এই উৎসবটা চলে প্রায় 1 মাস ধরে। যে বাড়ি
বাড়িতে নতুন ধান আসে সে বাড়িতে কিন্তু নতুন জামাই আসে, মেয়ে জামাই আসে, সবাইকে তাদের আমন্ত্রণ করা হয়। আমন্ত্রণ করার পরেই কিন্তু এরকম একটা আয়োজন করা হয় এবং এটা যুগ যুগ ধরে চলে আসছে। তবে আস্তে আস্তে কিন্তু এই আয়োজনটা ক্ষীণ হতে শুরু করেছে, কারণ মানুষের যে কাজের চাপ, সময়ের অসুবিধা এবং 12 মাসের যে ধান ওঠে সে ধানের ক্ষেত্রে কিন্তু এই উৎসবটা অনেকটা ভাটা পড়েছে। তারপরে আমন ধান অর্থাৎ অগ্রহায়ণ মাসে যে ধানটি ওঠে সেটাকে আমন ধান বলা হয়। সে আমন ধানেই কিন্তু এই আটা দিয়ে কিন্তু পিঠা পুলির পায়েস তৈরি হয়। আর এখানে কবি সাহিত্যিকরা যেটা বলছেন, এই আয়োজনটা আস্তে আস্তে যখন গ্রাম বাংলা থেকে মানুষ শহরে হয়ে গেছে তখন কিন্তু শহরে কিন্তু এর একটা আয়োজন চলে। বিশেষ করে একটা নতুন সভ্যতার যে রাস্তায় ধারে এই পিঠা পুলিশ তৈরি হয় এবং তারা কিন্তু সেই স্বাদটি নিতে চান শহরবাসী, এবং শহরে কিন্তু এরকম আয়োজন চলে। বিশেষ করে নবান্ন আয়োজন কিন্তু শহরেও চলে এবং এই শহরে কিন্তু আজকেও বগুড়া শহরে কিন্তু একটি নবান্ন উৎসব চলছে এবং এই গ্রামেও কিন্তু নবান্ন উৎসব চলছে। এইভাবে কিন্তু মানুষ আয়োজন নিয়েই কিন্তু বেঁচে থাকে এবং বারবার কিন্তু এই নবান্ন আসে, মানুষ কিন্তু আনন্দ উপভোগ করে। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে বগুড়া থেকে নবান্ন উৎসবের সর্বশেষ। বছরে দেশে প্রসাধনী পণ্যের প্রবৃদ্ধি 8 থেকে 10%, যার সাথে তাল মিলিয়ে গড়ে উঠেছে দেশীয় প্রসাধনী প্রতিষ্ঠান, যেখানে উৎপাদিত হচ্ছে বিশ্বমানের পণ্য। তবে আকর্ষণীয় অনলাইন বিজ্ঞাপন আর বিদেশি মোড়কে নকল পণ্যে সয়লাভ প্রসাধনী বাজার, যাতে প্রতারিত হচ্ছেন ভোক্তারা। খাত সংশ্লিষ্টরা বলছেন, আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি সমন্বিত নীতি সহায়তা পারে এ শিল্পকে সমৃদ্ধ করতে। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। দেখতে পাচ্ছো আমি কত সুন্দর করে সাজতেছি, আর যেন সবজি বিক্রির বিজ্ঞাপন, যত বেশি তত পুষ্টি। অনলাইনে পাতা উল্টালেই যেন হরেক পদের হকার, উপস্থাপনাও চটকদার। রিঙ্কেল প্রবলেম, চামড়া কুঁচকে দেওয়ার যে সমস্যা রয়েছে, সেই ত্বকে কি কি করবে সেটা লেখা রয়েছে এই সাইটটাতে, ইনগ্রেডিয়েন্ট গুলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রসাধনীর এমন রংচটা প্রদর্শনী আর আশ্বাসে আটকে যান অনেকেই। তরুণদের চাওয়া এসবের লাগাম টানা হোক। ফেসবুকে ঢুকলে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই স্ক্রল করলে আমরা হোয়াইটনিং ক্রিমের অ্যাডভার্টাইজগুলো দেখে থাকি। হ্যাঁ, আমার বান্ধবীদের মধ্যে যারা অনেকে এটা কিনেছেন, এই হোয়াইটনিং ক্রিমগুলো ব্যবহার করেছেন, দেখে তাদের স্কিনে অনেক প্রবলেম দেখা দেয়, যার জন্য তারা কিনেছে, উল্টো তাদের আরো ক্ষতি হয়ে যায়। চোখে শুধু অনলাইন নয়, যাচাই বাছাইয়ের পরও ঠকতে হচ্ছে ভোক্তাদের। মুখে সানস্ক্রিন মেখে চোখের ক্ষতিতে পড়েন হুমায়রা। সান থেকে প্রোটেকশন পেতে আমি সানস্ক্রিন ইউজ করছি, কিন্তু সেটা থেকে যে আমার চোখের বড় রকম একটা ক্ষতি হতে পারে আমিও ভাবিনি। ডাক্তাররা বলছেন যে আপনি যদি আরেকটু দেরি করে আসতেন, সেক্ষেত্রে আপনার চোখের বড় ধরনের কোনো একটা ক্ষতি হতে পারতো। চিকিৎসকরা বলছেন, ত্বকের সমস্যায় ভোগা 50% নারী নকল প্রসাধনী ব্যবহার করেন। আমি বলবো মোর দেন 50% পেশেন্ট ওই ধরনের ক্রিম মেখে আসে এবং আসার পরে এত সমস্যা নিয়ে আসে, যখন এটা নিয়ে আমরা নিজেরা হিমশিম খেয়ে যাই যে আসলে কি করব। অনেক দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল চিকিৎসা হয়ে যায়। তবে আছে ভিন্ন চিত্র, রয়েছে নির্ভরযোগ্য দেশীয় প্রতিষ্ঠান। সুযোগ থাকছে ত্বক অনুযায়ী পণ্য কেনার। এক ছাদের নিচে সকল মানের পণ্য পাওয়াতে খুশি ক্রেতারাও। আমাদের স্কিন অ্যানালাইজারটা আপনার স্কিনটা হচ্ছে 8 ভাবে এক্সরে করে পার্সেন্টেজ অনুযায়ী দেখিয়ে দিচ্ছে কি প্রবলেমসগুলো আছে, এবং সেই প্রবলেম অনুযায়ী আপনি হচ্ছে আমাদের অ্যানালাইজারটা আপনাকে প্রোডাক্ট সাজেস্ট করে দিচ্ছে। ক্রিম দেখা যাচ্ছে 2600 3000 দিয়ে ইউজ করছি, সেরকমই অনেকটা ক্রিম আমাদের হচ্ছে 890 থেকে স্টার্ট হচ্ছে, 600তেও পেয়ে যাবেন অনেক ভালো ভালো ক্রিম। প্রসাধনী খাত সংশ্লিষ্টরা বলছেন, বছরে এর প্রবৃদ্ধি বাড়ছে 8 থেকে 10% হারে। 2027 সালে এ খাতে প্রবৃদ্ধি দ্বিগুণ হওয়ার আশা তাদের। তবে আমদানি নির্ভরতা কমাতে দরকার নীতি সহায়তা। উৎপাদন ক্ষমতাও বাড়তেছে, আর এটার অর্থনীতির একটা বড় একটা অপরচুনিটি অলরেডি আমাদের হাতছানি দিচ্ছে। যেরকম গার্মেন্টস শিল্প আমাদের বাংলাদেশে একটা ভালো জায়গা আছে, ঠিক আমি আশা করি যে এই শিল্পটা কিন্তু সেই জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। বলা হয়ে থাকে যে প্রায় $3 বিলিয়ন ডলারের একটা মার্কেট এবং 8 to 10% হারে গ্রো করছে। বাংলাদেশে আমাদের যে প্রোডাকশন ফ্যাসিলিটি, আমি বলবো ওয়ান অফ দ্য বিগেস্ট ইন সাউথ ইস্ট এশিয়া। সমন্বিতভাবে কোনো একটা নীতি তৈরি করতে হবে। লোকাল কোম্পানিগুলি কিন্তু অ্যারাউন্ড 30%-এর মতো কন্ট্রিবিউট করে, 32%, যেটা প্রায় 3% বেড়ে গেছে। তো এটা খুব গুড নিউজ, তার মানে লোকাল কোম্পানিগুলি আরও কম্পিটিটিভ হচ্ছে। ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, কেউ দেশীয় পণ্য উৎপাদন করতে চাইলে তাকে সহযোগিতা করবে সরকার, তবে নৈতিক জায়গায় থাকতে হবে স্বচ্ছ। যদি দেশীয় পণ্য উৎপাদন করেন
তাকে সরকার উৎসাহিত করবে। এখানে সরকারের উৎসাহের কার্পণ্য নাই এবং প্রয়োজনে ব্যাংকিং চ্যানেলে বা অন্য চ্যানেলে সাহায্য করে আসছে, করে থাকবে, এটা চলমান আছে। অর্থনীতিবিদরা মনে করছেন দেশীয় কসমেটিক্সের রপ্তানি বাড়াতে পণ্যে আনতে হবে বৈচিত্র্যতা। দেশের জন্য এক ধরনের ডিজাইন এবং বিদেশের জন্য এক ধরনের ডিজাইন, দুইটার মধ্যে রাখতে হবে। প্লাস এই প্রোডাক্ট যদি আমার হালাল করা যায় তাহলে আমরা মুসলিম মার্কেটগুলো ধরতে পারবো। এই স্কিন অ্যানালাইজারের মাধ্যমে খুব সহজেই ত্বকের ধরন এবং সমস্যা চিহ্নিত করা যায়। তবে বাংলাদেশিরা যে বিদেশি পণ্য ব্যবহার করে তার বেশিরভাগই এই বাংলাদেশিদের ত্বক এবং এখানকার আবহাওয়ার উপর নির্ভর করে তৈরি করা হয় না। তাতে বেশিরভাগ সময়ই ত্বকে ব্যবহার করার পর একটি বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। বিশ্লেষকদের মত, এই বিদেশি পণ্য ব্যবহার কমানোর পাশাপাশি দেশীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরও বাংলাদেশিদের ত্বকের উপর নির্ভর করে পণ্য উৎপাদন বাড়াতে হবে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। নিত্যপণ্যের উপর আমদানি শুল্ক কমানোর ঘোষণা ইতিবাচকভাবে দেখছেন চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। এতে রমজানের আগে পণ্যের দাম কমাতে শুল্ক কমানোর সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার দাবি তাদের। বিস্তারিত জানাতে খাতুনগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, জানাবেন শুল্ক কমানোর সিদ্ধান্ত কবে নাগাদ বাস্তবায়ন হতে পারে আর ব্যবসায়ীরা কি বলছেন? উজ্জ্বল, মূলত ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এবং তারা বলছেন রমজানকে কেন্দ্র করে বেশ আগেভাগেই সরকার যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে এবং এর প্রভাব বাজারে পড়বে বলে তারা প্রত্যাশা করছেন এবং সেই জায়গা থেকে সব ধরনের ভোগ্যপণ্য অর্থাৎ খেজুর থেকে শুরু করে চিনি কিংবা অন্যান্য যেই ভোগ্যপণ্য রয়েছে যেগুলো রমজানের বেশ চাহিদা বাড়ে, সেই সকল ভোগ্যপণ্যের দাম অনেকটাই কমে আসবে বলে তারা প্রত্যাশা করছেন। বিশেষ করে চিনির কথা যদি বলি, প্রতি কেজি চিনিতে বিভিন্ন ধরনের ট্যাক্স এবং ভ্যাট মিলিয়ে প্রায় 43 টাকা কিন্তু বেশি বাড়তি গুনতে হয় ব্যবসায়ীদের এবং তারা বলছেন যে যদি যেহেতু চিনির রেগুলেটরি ডিউটি যেটি 30% রয়েছে সেই 30% থেকে কমে 15% করা হয়েছে, সেখানে চিনির দাম কিছুটা কমবে বলে তারা প্রত্যাশা করছেন এবং একই সাথে খেজুরের বাজার যেটি সারা বছর বাংলাদেশে খেজুরের চাহিদা থাকে 1 লাখ থেকে 1,10,000 টন এবং শুধুমাত্র রমজানেই কিন্তু 50 থেকে 60,000 টন খেজুরের চাহিদা থাকে। সেই খেজুর আমদানিতেও কিন্তু ব্যাপক শুল্ক গুনতে হতো ব্যবসায়ীদেরকে, সেটি প্রায় 59 টাকার মতো করে শুল্ক আসতো এবং সেখানেও শুল্ক কিন্তু বেশ কিছুটা কমানো হয়েছে এবং ব্যবসায়ীরা বলছেন যে তাতে করে প্রতি কেজি খেজুরে 50 থেকে 60 টাকা পর্যন্ত কমতে পারে বলে তারা প্রত্যাশা করছেন এবং তারা বলছেন যে খেজুর শুধুমাত্র শুল্ক কমালে হবে না, যেখানে কাস্টমসে যে ভ্যালুয়েশন প্রাইস যেটি রয়েছে, যেই ভিত্তি মূল্য ধরে খেজুরে শুল্কায়ন করা হয়, সেই ভিত্তি মূল্যকেও তারা বলছেন যে আন্তর্জাতিক বাজারে খেজুরের যে বাজার দর রয়েছে সেই বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে যাতে সেই ভ্যালুয়েশনটা করা হয়, তাহলেই কিন্তু মূলত খেজুরের দাম কমবে এবং ভোক্তারা এই শুল্ক কমানোর সুফল পাবেন বলে তারা কিন্তু বলছেন এবং গেল কয়েক মাস ধরেই বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগ এবং সেই সাথে সামনের যে রমজান রয়েছে আর মাত্র 3 মাস পরে রমজান চলে আসছে এবং সেই জায়গা থেকে সরকার সেই বিষয়গুলো বিবেচনা করে ইতিমধ্যে ভোজ্য তেলেও কিন্তু শুল্ক কমিয়েছে, চিনিতে শুল্ক কমিয়েছে এবং খেজুরে শুল্ক কমিয়েছে। এছাড়াও কিন্তু আলু, ডিম সহ বেশ কয়েকটি পণ্যতেও কিন্তু শুল্ক কমানো হয়েছে এবং সবকিছু মিলিয়ে ব্যবসায়ীরা বলছেন যে বিষয়টি খুব ইতিবাচক এবং খেজুর এখনও খাতুনগঞ্জের বাজারে আসতে শুরু করেনি। খেজুর যখন থেকে বাজারে আসবে তার আগেই যাতে এই সকল সিদ্ধান্তগুলো কার্যকর করা হয় সেই দাবিটি কিন্তু ব্যবসায়ীরা জানিয়েছেন। উজ্জ্বল। রাজধানীর পান্থপথে দৃক গ্যালারিতে শুরু হয়েছে বাংলাদেশের তরুণদের দৃষ্টিভঙ্গি নিয়ে বিশ্বব্যাংক দেয়াল চিত্র প্রদর্শনী পেইন্ট ইউর স্কাই মেক ইট ইয়োর্স। সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লাহ শেখ। অর্থ উপদেষ্টা বলেন, প্রতিবাদের ভাষা হাজার হাজার পাতা লিখে যতটা না বোঝানো যায় তার চেয়ে একটি মাত্র ছবি দিয়ে 1000 গুণ বেশি বোঝানো যায়। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, বিশ্বব্যাংক সব সময় এই তরুণদের ভূমিকাকে স্বীকৃতি দিয়েছে। বলেন, প্রদর্শনীতে ছাত্রদের নির্মিত যেসব দেয়াল চিত্র প্রদর্শন করা হয়েছে তা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করেছে। এই প্রদর্শনীর শিল্পকর্মগুলো এসেছে দেশের 11টি জেলা থেকে। প্রদর্শনী চলবে 30 নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এটি।
This exhibition renews our focus on empowerment of young people and creating opportunities for them. Our current partnership framework for Bangladesh. One painting he expressed about 100 pages of write-up. And the most famous painting you remember, Spanish Civil War, Guernica. Yeah. The horse was crying. The expression of the whole country was under the dictator fascist regime. So these are the things which moved everybody. And art, I think the way they have expressed, I was looking through the walls, the most expressive. গাজীপুরের শ্রীপুরে পিকনিকে যাওয়ার পথে দোতলা বাসে বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, গুরুতর আহত আরও ৫ জন। হতাহতদের নেওয়া হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন এখন পর্যন্ত হতাহতদের কতজনকে হাসপাতালে নেওয়া হয়েছে আর সেখানকার সবশেষ পরিস্থিতি কেমন? উজ্জ্বল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত 4 জনকে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে 3 জন শিক্ষার্থীকে মৃত নিয়ে আসা হয়েছে এবং একজন আহত, আলিফ নামে এক শিক্ষার্থী আহত অবস্থায় এসেছে এবং তাকে কিছুক্ষণ আগে জরুরি বিভাগ থেকে ওয়ার্ডে পাঠানো হয়েছে, অর্থাৎ সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে। এবং আর বাকি যে 3 জন এসেছে তার 3 জনেই কিন্তু মৃত। আমরা এখানে হাসপাতাল কর্তৃপক্ষ এবং ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির শিক্ষার্থী যারা এসেছেন তাদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হচ্ছে যে আজকে বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থীদের যে বাৎসরিক যে পিকনিক হয় সেই পিকনিক ছিল এবং সেই পিকনিকে আসার জন্যেই বিশ্ববিদ্যালয় থেকে 6টি দোতলা বাসে করে তারা কিন্তু শ্রীপুরের জৈনার বাজারের মাটির মায়া নামে একটি রিসোর্ট রয়েছে সেখানে যাচ্ছিলেন। এবং আমরা যতটুকু খবর পেয়েছি যে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে থেকে সেটি একটু বাইপাস হয়ে যেতে হয় ছোট এবং সরু রাস্তায়, এবং সেই রাস্তায় টার্ন নেওয়ার সময় 5টি বাস কিন্তু ইতিমধ্যে চলে গিয়েছিল এবং শেষের যে বাসটি ছিল সেই বাসটি যখন সেই মাটির মায়া রেস্টুরেন্টের সরু রাস্তায় প্রবেশ করে তখন সেই বাসটি কিন্তু পাশের যে বিদ্যুতের তার ছিল সেই তারের সাথে বিদ্যুতায়িত হয় এবং বিদ্যুতায়িত হয়ে এখানে আমরা যতটুকু জেনেছি বেশ কয়েকজন আহত হয়েছে এবং আহতদেরকে কিন্তু ঘটনাস্থল থেকে স্থানীয়রা এবং অন্যান্য সহপাঠী যারা ছিল তারা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে 4 জনকে এখন পর্যন্ত পাঠিয়েছে আমরা খবর পেয়েছি। 4 জনের মধ্যে 3 জন শিক্ষার্থীকে চিকিৎসকরা যেটি বলছেন যে তাদেরকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে এবং আলিফ নামে একজন শিক্ষার্থী সে আহত আছে, তাকে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে। এবং 3 জন মৃত যে 3 জন শিক্ষার্থীর নাম আমরা পেয়েছি, একজনের নাম মীর মুজাম্মেল হোসেন নাইম, তার বাড়ি হচ্ছে ফেনী জেলায়, এবং আরেকজন মুস্তাসিন মাহিন, তার বাড়ি হচ্ছে রংপুর, এবং আরেকজন জুবায়ের আলম সাকিব, তার বাড়ি রাজশাহী আমরা জানতে পেরেছি। এখন জরুরি বিভাগে নিয়ে আসার পর চিকিৎসকরা কিন্তু তাদেরকে পর্যবেক্ষণ করে 3 জনকে মৃত ঘোষণা করে এবং 3 জনের লাশ এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বাকি যে আহত যিনি রয়েছেন আলিফ, তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে এখানে যখন রোগীগুলো প্রবেশ করে আমরা দেখেছি যে হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা এসেই কিন্তু আগেই তারা খবর পেয়েছিলেন এবং তারা অপেক্ষা করছিলেন যে শিক্ষার্থীদের কখন নিয়ে আসা হবে এবং তারাই মূলত এখান থেকে রিসিভ করে জরুরি বিভাগে এসেছেন এবং পরিদর্শন করেছেন। হাসপাতালের পরিচালক আমাদেরকে জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত 4 জন এসেছে, এর মধ্যে 3 জনকে মৃত অবস্থায় তারা পেয়েছেন এবং একজন আহত রয়েছে, তার চিকিৎসা চলছে এবং অন্যান্য তাদের প্রস্তুতি রয়েছে। আরও যদি এখানে আহতদেরকে নিয়ে আসা হয় তাদের সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে যে চিকিৎসা সেটি দেওয়ার জন্য কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। শেরপুরের চাপাতলি খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কাজে অংশ নিয়েছে বিডি ক্লিন নামে স্বেচ্ছাসেবী সংগঠনের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী, সহযোগিতায় কাজ করছেন স্থানীয় বাসিন্দারাও। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, জানাবেন খাল পরিষ্কারের উদ্যোগকে স্থানীয়রা কিভাবে দেখছেন আর দখল দূষণে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক কোনো পদক্ষেপ রয়েছে কিনা? যে উজ্জ্বল, আমি শুরুতে জানাই এটি কিন্তু হচ্ছে আমাদের শেরপুর পৌরসভার পাশ দিয়ে এই খালটি বয়ে গেছে দীর্ঘ 1 কিলোমিটার। এই খালটি আমরা দেখছি নানা সময় দূষণ, দখল এবং নানা আবর্জনা ফেলে কিন্তু এই খালটি ভরাট করা হয়েছে। তো আজকে আমরা দেখেছি যে বিডি ক্লিন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন, তারা কিন্তু সকাল 10টায় তাদের শপথ গ্রহণের মাধ্যমে তারা এই খালের
পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান তারা পরিচালনা করছেন। তারা বলছেন যে আজকে প্রায় পুরো দিনে তারা 800 মিটার এই খালের পুরোটুই তারা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালিত করবেন। তো এখানে আমরা বেশ কয়েকজন স্থানীয়দের সাথে কথা বলেছিলাম। স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘদিন থেকে এখানে এই খালে কিন্তু বিভিন্ন আবর্জনা, ময়লা, ভাঙা টিন, টায়ার, তারপর হচ্ছে ককশিট সহ বিভিন্ন গৃহস্থালির যে অব্যবহৃত পণ্যগুলো রয়েছে সেগুলো ফেলে কিন্তু এখানে এই খালটি ভরাট করা হচ্ছে। এর ফলে কিন্তু প্রতিদিনে যে শেরপুর পৌরসভার বৃহৎ অংশের পানি এই খাল দিয়ে প্রবাহিত হয় সেটি কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে, এবং এই বাধাগ্রস্ত হওয়ার কারণে এখানে কিন্তু ময়লা, দুর্গন্ধ, বিভিন্ন মশা মাছির উপদ্রবে স্থানীয়রা কিন্তু অতিষ্ঠ। তো এই বিষয়ে স্থানীয়রা বলছেন যে প্রতি বছর এখানে শুধুমাত্র মাত্র একবার শেরপুর পৌরসভার পক্ষ থেকে এই খালটি পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়, কিন্তু যা কিন্তু তাদের চাহিদা তুলনায় অনেকটাই অপ্রতুল। তো স্থানীয়রা বলছেন যে এখানে এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং পৌরসভার পক্ষ থেকে কিন্তু দখলদার, তারপর যারা ময়লা আবর্জনা ফেলছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তো আমরা দেখেছি যে এখানে আজকে বিডি ক্লিন যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন তারা প্রায় 80 জন স্বেচ্ছাসেবী তারা কিন্তু আজকের এই খাল পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করছেন। পাশাপাশি আমরা দেখেছি যে স্থানীয় যে চাপাতলি মহল্লা রয়েছে তার এখানেও কিন্তু একটি সংগঠন রয়েছে যে চলো চাপাতলি সাজে নামে যে সংগঠনটি, সেখান থেকেও কিছু ভলেন্টিয়ার এখানে তাদেরকে এই বিডি ক্লিন যে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান তাদেরকে সহযোগিতা করছেন। আমরা দেখেছি যে সকাল থেকে বেশ কয়েকজন স্থানীয় জনতা, নারী, পুরুষ, বয়োবৃদ্ধ সহ শিশুরাও কিন্তু এই খাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে তারা সহযোগিতা করছেন। তো এই বিষয়ে আমি বিডি ক্লিনের যিনি জেলা সমন্বয়ক রয়েছেন আলামিন, তার সাথে আমি কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন দীর্ঘদিন থেকে কিন্তু এই খাল যে ভরাট রয়েছে তার ফলে কিন্তু স্বাভাবিক যে পানির প্রবাহ, গতি সেটি কিন্তু কমে যাচ্ছে। সেই কারণে তারা বেশ কয়েকদিন থেকে উদ্যোগ নিচ্ছিলেন যে এই খালটি পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে বিডি ক্লিনের প্রায় 80 জন স্বেচ্ছাসেবী তারা সকাল থেকেই এই পরিচ্ছন্ন যে খাল রয়েছে, ভরাট রয়েছিল সেগুলো কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন। তারা বলছেন যে আজকে তাদের ধারাবাহিকভাবে শুরু করেছেন। তারা আজকে পুরো দিন একদম বিকেল পর্যন্ত 800 মিটার এই খালের পুরোটাই তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন, এবং আগামী দিনে যে খালের দীর্ঘ 1 কিলোমিটার রয়েছে সেটিও কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন। তো আমরা এই বিষয়ে পৌরসভা কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। পৌরসভা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রতি বছরই তারা ভেকু এবং এক্সিভেটর দিয়ে তারা এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। তবে তারাও বলছেন যে মূলত যে সংকট রয়েছে, শ্রমিক সংকটের কারণে তারা এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করতে পারে না। তো উজ্জ্বল, এই ছিল শেরপুর থেকে এই খাল পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানের সর্বশেষ তথ্য আমার কাছে। যুক্তরাষ্ট্রের অর্থ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে হেজ ফান্ড ম্যানেজার স্কট বেসেন্টকে। ক্যারিয়ারের বেশিরভাগ সময় ফাইন্যান্সারের কাজ করেছেন এই ধনকুবের। তাই বিশ্লেষকদের ধারণা বিদেশি পণ্যের উপর ট্রাম্পের অতিরিক্ত শুল্কারোপের পরিকল্পনায় পরিবর্তন আনতে পারেন নতুন অর্থমন্ত্রী। শনিবার এই দপ্তর বন্টন করা হয়েছে শ্রম, হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের। আরও জানাচ্ছেন নাফি আরমান মনন। 2 সপ্তাহ আগে মন্ত্রিসভা গোছাতে শুরু করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুরুত্বপূর্ণ দপ্তরগুলো বন্টন হলেও বাকি ছিল অর্থ দপ্তর। শনিবার স্কট বেসেন্টের মনোনয়নের মাধ্যমে দপ্তরটি পেল পূর্ণতা। আমেরিকা ফার্স্ট এজেন্ডার দীর্ঘদিনের সমর্থক স্কট ব্যক্তিজীবনে একজন হেজ ফান্ড ম্যানেজার। সাউথ ক্যারোলাইনার এই ধনকুবের কাজ করেছেন ট্রাম্পের অন্যতম অর্থ উপদেষ্টা হিসেবে। ক্যারিয়ারের বেশিরভাগ সময়ে ফাইন্যান্সারের কাজ করায় ধারণা করা হচ্ছে নতুন প্রেসিডেন্টের বিদেশি পণ্যের ওপর অতিরিক্ত শুল্কারোপের পরিকল্পনায় ভাটা পড়তে পারে। একই দিনে নতুন শ্রমমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে কংগ্রেসওম্যান শেভেজ ডি রেমারকে। এক বিবৃতিতে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের কর্মক্ষেত্রকে শক্তিশালী করতে নিরন্তর কাজ করে গেছেন 56 বছর বয়সী এই নেত্রী। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের আশা, শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি মজুরি বাড়ানো ও কর্মপরিবেশ উন্নতিতে কাজ করবেন রেমার। যদিও এবারের নির্বাচনে ওরিগন থেকে হেরে যান তিনি। অর্থ ও শ্রমের পাশাপাশি শনিবারই বন্টন করা হয়েছে কয়েকটি দপ্তর। এদিন হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের দায়িত্ব পেলেন সাবেক NFL খেলোয়াড় স্কট টার্নার। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরিচালক হিসেবে বেছে নেওয়া হয় ডেভ ওয়েলডনকে। ফক্স নিউজের মেডিকেল কন্ট্রিবিউটর জ্যানেট নেশোয়াত দায়িত্ব পালন করবেন সার্জন জেনারেল হিসেবে। খাদ্য ও ওষুধ প্রশাসন কমিশনারের দায়িত্ব দেখভাল করবেন চিকিৎসক মার্টি ম্যাকারি। এছাড়াও দ্বিতীয় মেয়াদে অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের ডিরেক্টরের পদ পেলেন রাসেল ভট। নাফি আরমান মনন, এখন বিশ্ব।
যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান সেনাবাহিনীর যৌথ মহড়া চালানোয় নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। শনিবার এক বিবৃতিতে পিয়ংইয়ং জানায়, নিজ ভূখণ্ডে সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনে ব্যবস্থা নিতে দ্বিধাবোধ করবে না উত্তর কোরিয়া। যুদ্ধবিমান সমুদ্রপথে নজরদারি করতে সক্ষম এমন এয়ারক্রাফট ও যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার পাওয়ার্ড এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে গেল সপ্তাহে ফ্রিডম এজ নামে একটি ত্রিপক্ষীয় মহড়া চালায় ওয়াশিংটন, সিওল ও টোকিও। প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্ররোচনায় যে বা যারা রিপাবলিক অফ কোরিয়ার অস্থিতিশীলতা সৃষ্টির ছক কষছেন তাদের সাথে সশস্ত্র বিরোধে যেতে প্রস্তুত পিয়ংইয়ং। উত্তর কোরিয়াকে উস্কানি দিলে কোরিয়ান পেনিনসুলায় যুদ্ধ বাঁধতে পারে এমন হুঁশিয়ারিও দিচ্ছে দেশটির প্রতিরক্ষা বিভাগ। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মাঠ পর্যায়ে দল গোছাতে জেলা পর্যায়ে কাউন্সিল শুরু বিএনপির। ১.৫ যুগ পর চুয়াডাঙ্গায় দ্বিবার্ষিক সম্মেলন। অভ্যুত্থানে গুলিবিদ্ধ আরও একজনকে পাঠানো হলো ব্যাংকক। বরিশালে ৭৯ শহীদ পরিবারকে জুলাই ফাউন্ডেশনের অনুদান। গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেছে ৩ শিক্ষার্থীর। আহতদের ময়মনসিংহ মেডিকেলে ভর্তি। মাঠে মাঠে ধান কাটা উৎসব চলছে, নবান্নের আয়োজন। ভালো ফলন হওয়ায় লাভের ব্যাপারে আশাবাদী কৃষক। এখন ধান কাটছি, বানতে আছে, ঝাড়টি হবে। এখানকার গুড় রসেরও ডিমান্ড আছে, বা রসও সুন্দর হয়। আর এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে সরাসরি ভিজিট করুন youtube.com/c/echontv।